আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর রসায়নের দ্বিতীয় অধ্যায়। আলোচনা করব ব্যাপন সম্পর্কে। প্রথমে জানবো ব্যাপন কাকে বলে। ব্যাপনের সংজ্ঞা হচ্ছে কোন একটি মাধ্যমে কঠিন, তরল ও বায়বীয় পদার্থের স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়াকে ব্যাপন বলে। তাহলে ব্যাপন এই ঘটনাটা তিনটা মাধ্যমেই ঘটে। সেটা কঠিন পদার্থের ব্যাপন হয়, তরল পদার্থের ব্যাপন হয় এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ব্যাপন হয়। তাহলে তিনটা মাধ্যমে, পদার্থের এই তিনটা মাধ্যমে কণাগুলো স্বতঃস্ফূর্ত এবং সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যাপন। যেমন আমরা যদি একটু উদাহরণ দিই, আমরা বডি স্প্রে ইউজ করি। এই বডি স্প্রে একটু চাপ দিলে যে এর সুঘ্রাণটা সারা রুম জুড়ে ছড়িয়ে পড়ে, এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার নামটাই হচ্ছে ব্যাপন। আর ব্যাপন হার আর একটা জিনিস পড়তে হবে আমাদেরকে, এটা হচ্ছে ব্যাপন হার। এটা হচ্ছে প্রতি একক সময় বা অল্প সময়ে ছড়িয়ে পড়া হচ্ছে পরিমাণ। আচ্ছা, তাহলে ব্যাপন, এই ব্যাপনটা ঘটে হচ্ছে তিনটা মাধ্যমে, কঠিন, তরল এবং বায়বীয় বা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। ব্যাপনের ক্ষেত্রে কিন্তু চাপের কোনো প্রভাব নাই। ব্যাপনে চাপের কোনো প্রভাব নাই। সংজ্ঞায় লেখা আছে স্বতঃস্ফূর্ত ও সমানভাবে ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যাপন। আচ্ছা, এখন আমরা দেখব যে কঠিন পদার্থের যে ব্যাপন হয়, তাহলে এই ব্যাপন প্রক্রিয়াটা কিন্তু তিনটা পদার্থের বা তিনটা অবস্থাতে হয়। একটা হচ্ছে কঠিন অবস্থায় ব্যাপন সম্ভব, তরল পদার্থের ব্যাপন ঘটে, আর একটি হচ্ছে বায়বীয় পদার্থের বা গ্যাসীয় পদার্থেরও ব্যাপন হয়। এই তিনটা মাধ্যমে আমরা ব্যাপনটাকে একটু দেখব। প্রথমত কঠিন যেটা আছে, এই কঠিন মাধ্যমে বা কঠিন পদার্থের ব্যাপন যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে আমি একটি পাত্রের মধ্যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট KMnO4 এটাকে যদি আমি একটু নেই, তাহলে পানির মধ্যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে ছেড়ে দিলে এটা কিন্তু কঠিন পদার্থ। পটাশিয়াম পারম্যাঙ্গানেট হচ্ছে কঠিন, গোলাপি বর্ণের। আমরা যদি একটা গ্লাসের মধ্যে বা একটা বিকারের মধ্যে পানি নিয়ে এর মধ্যে এই কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে ছেড়ে দেই গোলাপি বর্ণের, তাহলে আমরা একটু পরে দেখতে পাবো এই গ্লাসের ভেতরে থাকা পানির ধীরে ধীরে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের গোলাপি বর্ণ ধারণ করছে। তার মানে এটা থেকে বোঝা যায় যে কঠিন পটাশিয়াম পারম্যাঙ্গানেট এটা ধীরে ধীরে পানিতে ছড়িয়ে পড়ছে। আর যেহেতু ধীরে ধীরে ছড়িয়ে পড়ছে, আর এই ছড়িয়ে পড়ার প্রক্রিয়ার নাম হচ্ছে ব্যাপন। তাহলে কঠিন পদার্থের ব্যাপন সম্ভব। আর একটা কথা হচ্ছে, যদি এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের এই কঠিন অবস্থাটা আমরা যদি একটা ঠান্ডা পাত্র আর একটা গরম পাত্র, মানে একটাতে ঠান্ডা পানি এবং আর একটাতে গরম পানি নেই, KMnO4, তাহলে আমি ধরে নিলাম এটা হচ্ছে ঠান্ডা পানি আর এটাতে আছে গরম পানি। তাহলে এই দুইটার মধ্যে কোনটাতে ব্যাপন ঘটবে, এটা একটু ভালো করে খেয়াল করবে তোমরা। সেটা হচ্ছে যে ব্যাপন যে ঘটে, ব্যাপনের কিন্তু তাপমাত্রার প্রভাব আছে। প্রশ্ন আসে অনেক সময় যে তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাপন হার বাড়ে কেন, মানে ব্যাপন তাড়াতাড়ি হয় কেন, ছড়ায় পড়ে কেন, এরকম কোশ্চেন কিন্তু আসে। এটার একটা কারণ আছে, কারণটা আগে বলে নেই। সেটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে আলোচনা করছিলাম কণার গতিতত্ত্ব সম্পর্কে। কণার গতিতত্ত্বে কি হয়, তাপ প্রয়োগ করলে অণুগুলো সে তাপ শক্তি গ্রহণ করে আর কাঁপাকাঁপি করে নিজের মধ্যেকার আন্তঃকণা আকর্ষণ শক্তি নষ্ট করে ফেলে। ফলে অণুগুলো দূরে দূরে অবস্থান করে এবং গতি শক্তির মানটা বেড়ে যায়। গতি শক্তি কি, গতির কারণে যে শক্তি অর্জন হয় এটার নাম হচ্ছে গতি শক্তি। এইখানেও কিন্তু সেম ঘটনা ঘটবে। এখানে ঠান্ডা পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটাকে আমরা যদি ছেড়ে দেই, তাহলে ঠান্ডা পানির অণুগুলো যেহেতু কাছাকাছি অবস্থান করে, এর কারণে ঠান্ডা পানিতে পটাশিয়াম পারম্যাঙ্গানেটটা ছড়িয়ে পড়তে একটু বেশি সময় লাগবে। আর গরম পানিতে যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেট ছেড়ে দেই, পানি গরম হওয়ার কারণে এই যে পানির যে অণুগুলো এটা এমনিতেই আন্তঃকণা আকর্ষণ শক্তি থেকে একটু দূরে দূরে অবস্থান করতেছে, কণাগুলো শক্তির কারণে একটু দূরে দূরে অবস্থান করে, যার কারণে গতি শক্তির মানটা ঠান্ডা পানির গতি শক্তির চেয়ে বেশি। যেহেতু গতি শক্তির মান ঠান্ডা পানির চেয়ে গরম পানিতে বেশি হয়, সেই কারণে
এটার হচ্ছে ব্যাপন হার বাড়বে। তাহলে যদি প্রশ্ন আসে যে ঠান্ডা পানি এবং গরম পানি দুইটার মধ্যে কোনটার ব্যাপন হার বেশি, তাহলে কিন্তু আমরা বলবো গরম পানির পাত্রের ব্যাপন হার বেশি। তাহলে তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাপন হার বাড়ে, এটা কিন্তু মনে রাখতে হবে আমাদেরকে। আচ্ছা, এরপরে যদি আমরা একটু তরল পদার্থের ব্যাপন দেখি, যে তরল পদার্থের ব্যাপন কিভাবে হয়, এটা হচ্ছে কঠিন প্লাস তরল পদার্থের আমরা হচ্ছে ব্যাপন দেখলাম। এবার দেখবো তরল প্লাস তরল পদার্থ। তরল প্লাস তরল পদার্থ আমরা ধরে নিলাম এই হচ্ছে একটা পাত্র, এই পাত্রের মধ্যে আমরা হচ্ছে কিছু পরিমাণে পানি নিয়ে নিলাম, নরমাল পানি, এটা হচ্ছে পানি আছে এর মধ্যে পানি। এই পানির মধ্যে আমরা যদি ফোটায় ফোটায় নীল দ্রবণ যোগ করি, আমি ধরলাম এখানে নীল দ্রবণ, যেটা হচ্ছে তরল পদার্থ। এটা আমরা অনেকে চিনে থাকি, আমরা হচ্ছে সাদা জামা কাপড়ে এই নীলটাকে আমরা ইউজ করি, অনেকে বাজারে পাওয়া যায় কিনতে, তোমরা এটা চাইলে বাসায় কিন্তু প্র্যাকটিক্যালি করে দেখতে পারো। আচ্ছা, তাহলে এই নীলটাকে, নীল তরল পদার্থ, আমরা পানি নিচ্ছি, এটাও তরল পদার্থ। আমরা দেখবো তরল আর তরল পদার্থের ব্যাপন কিভাবে ঘটে। তাহলে এই নীলটাকে আমরা যদি পানির মধ্যে কয়েক ফোঁটা যোগ করি, কিছুক্ষণ পর দেখবো যে এই নীলটা পুরা পাত্রের পানির সাথে দ্রবীভূত হয়ে গেছে। মানে এখন আছে পানি, একটু পর আমরা দেখবো পুরো পানিটাই নীল কালার হয়ে গেছে, নীল বর্ণ ধারণ করে ফেলছে। তার মানে এই নীলটা অবশ্যই পানির মধ্যে ছড়ায় পড়ছে, না হলে তার পানির কালারটা নীল হয় নাই। আর যেহেতু ছড়িয়ে পড়েছে, তার মানে অবশ্যই সেখানে কি করছে, ব্যাপন ঘটছে। তাহলে এই তরল তরল পদার্থের দ্রবণের মধ্যেও কিন্তু ব্যাপন ঘটে। আবার একটা ঠান্ডা পানি আর গরম পানির মধ্যে যদি এই ঘটনাটা ঘটাই, তাহলে কিন্তু ওই সেম আগের প্রসেস, ঠান্ডা পানিতে ব্যাপন হার কম হবে আর গরম পানিতে ব্যাপন হার বেশি হবে। আর একটা কথা বলি, কঠিন পদার্থের যে মানে তরল পদার্থের মধ্যে কঠিন পদার্থের যে ব্যাপন হার, এর থেকে তরল পদার্থের তরলের ব্যাপন হার বেশি। মানে হচ্ছে কঠিন তরল দ্রবণের ব্যাপন হারের চেয়ে তরল তরল দ্রবণের ব্যাপন হার বেশি। কেন? এর কারণ হচ্ছে কঠিন পদার্থের অণুগুলো তো কাছাকাছি অবস্থান করে, এটা ছড়ায় পড়তে খুব বেশি সময় লাগে। কিন্তু দুইটাই যেমন তরল পদার্থ, এটাতে এমনিতেই কঠিন পদার্থের চেয়ে আন্তঃকণ আকর্ষণ বলের মান কম, এমনিতেই তো দূরে দূরে অবস্থান করতেছে। তাহলে কঠিন পদার্থের চেয়ে তরল পদার্থের অণুগুলো দূরে দূরে অবস্থান করলে গতিশক্তির মানও বেশি, যার কারণে তরল পদার্থের মধ্যে এই তরল দ্রবণ যদি যোগ করি, এর ব্যাপন হারটা কঠিন পদার্থের ব্যাপন হারের চেয়ে বাড়ে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই। আর এইসব টপিক থেকে কিন্তু এমসিকিউ আসে প্রচুর পরিমাণে, খ মার্কের কোশ্চেন আসে, আবার অনেক সময় সৃজনশীল কিন্তু পাওয়া যায়। ব্যাপন হার কেমন হবে, ব্যাপন হার বাড়ে কেন, তাপমাত্রা বৃদ্ধি করলে ব্যাপন হার বাড়ে কেন, বা কিভাবে সংগঠিত, এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক আছে। তোমরা বিভিন্ন গাইড বই একটু যদি ফলো করো, সৃজনশীল কোশ্চেন গুলা দেখলে দেখবে যে সেখানে অনেক কিছু এই টাইপের সুন্দর করে লেখা আছে। অবশ্যই তোমরা এটা একটু খেয়াল করবে। আচ্ছা, এরপর আছে বায়বীয় পদার্থ। আমরা যদি এখন বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের সাথে আর একটা বায়বীয় পদার্থ আমরা যদি যোগ করি, মানে বায়বীয় পদার্থকে যদি তরল পদার্থে মিশ্রিত করতে চাই, সেক্ষেত্রে একটু কঠিন হয়ে যাবে। আমরা দুটি গ্যাসীয় পদার্থ বা দুটো বায়বীয় পদার্থের ব্যাপন হার একটু দেখবো যে কিভাবে সংগঠিত। এর জন্য তোমাদের বইয়ের মধ্যে একটা পরীক্ষা দেওয়া আছে, পরীক্ষাটা তোমরা একটু খুব সুন্দর করে পড়ে নিবা, ওখানে খুব সুন্দর করে মানে বুঝিয়ে দেওয়া আছে। আর এই যে টপিকটা এখন আছে, যে বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থ আর গ্যাসীয় পদার্থের ব্যাপন, বা দুটি গ্যাসীয় পদার্থের ব্যাপনের মধ্যে যে তুলনা, যে দুটি গ্যাসীয় পদার্থ আছে, এই দুটি গ্যাসীয় পদার্থের মধ্যে কোন পদার্থের ব্যাপন হার বেশি, এটা তোমাকে বের করতে হবে। হিউজ পরিমাণ এমসিকিউ কিন্তু দেওয়া আছে, খ মার্কের কোশ্চেন অনেক দেওয়া আছে এই গ্যাসীয় পদার্থের ব্যাপন সম্পর্কে আলোচনা। আমি এরপরের ভিডিওতে এই বায়বীয় পদার্থ বা গ্যাসীয় পদার্থের যে ব্যাপন হার বা দুটি গ্যাসের ব্যাপন কিভাবে সংগঠিত হয় এই সম্পর্কে আলোচনা করব। অবশ্যই এরপরের ভিডিওটা তোমরা খুব মনোযোগ সহকারে দেখবে, তাহলে এমসিকিউ প্লাস খ মার্কের কোশ্চেন এমনকি সৃজনশীলেও খুব সুন্দরভাবে অ্যান্সার করতে পারবে। তাহলে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।